আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুদ্দিন, আইনজীবী, রাজশাহী জজ কোর্ট। আমি দেশব্যাপী সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বিশেষত ধর্ষণ বিষয়ে কিছু বলতে চাচ্ছি। শুরুতে এই উদাহরণ দিয়ে শুরু করা যাক। ধরেন আপনার বাসায় হঠাৎ করে মশার উপদ্রব বেড়ে গেল। ড্রেনে ময়লা জমে আছে, ডাস্টবিনটা ঠিকমতো পরিষ্কার করা হয় না, এজন্য সেখানে মশা জন্মাচ্ছে। তাহলে আপনার কাজ কি হবে? আপনি কি শুরুতেই কয়েল কয়েল জ্বালিয়ে মশা দূর করার চেষ্টা করবেন, নাকি পরিবেশটা একটু একটু পরিষ্কার করে উন্নত করার চেষ্টা করবেন যাতে মশায় না জন্মে? আচ্ছা, ধরেন আপনার বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠানে শর্ট সার্কিটের ফলে ঘন ঘন আগুন লেগে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? একজন ইলেকট্রিশিয়ানকে ডেকে নিয়ে এসে আপনার ওয়্যারিংটা চেক করবেন না, যে কোথাও কোনো ফল্ট লাইন আছে কিনা, কেন আগুন লাগতেছে এত? আপনি কি প্রিভেন্টিভ ওয়েতে আগাবেন না, নাকি আগুন লেগে যাচ্ছে, এখন এটাকে নিভাইতে হবে, এখন ফায়ার সার্ভিসকে কল করব, ফায়ার সার্ভিস কেন আসলো না, কেন দেরি করে আসলো, কেন পানি ছেটালো না ঠিক মতো, এই ধরনের আমরা অভিযোগ রেইজ করব? আমার কথা হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমাদেরকে অবশ্যই অপরাধ দমনে প্রিভেন্টিভ মেজারে আগাতে হবে। শাস্তি একটা অপরাধকে নির্মূল করতে পারে না। আমাদের চাওয়া এবং পাওয়াকে বুঝতে হবে। আমরা কি চাই? আমরা একটা অপরাধমুক্ত, শান্তশিষ্ট, ভদ্র একটা শান্তিপূর্ণ সমাজ চাই, নাকি কখন একটা ধর্ষক ধরা পড়বে অমনি তাকে ফাঁসি দেব? এইভাবে সামাজিক অস্থিরতা তো বেড়েই চলবে। আর এভরি ম্যান বর্ন টু লিভ, প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য জন্মায়, কোনো মানুষই অপরাধী হয়ে জন্ম নেয় না। তাহলে আমাদের সমাজে হঠাৎ করে কি এমন হলো, এখানে এত মানুষ কেন অপরাধের পথে হাঁটতেছে? কেন তাদের মধ্যে তারা এতটুকু কেন বুঝতেছে না যে তাদের পরিণতি ভালো না? তাদের ফাঁসি হোক অথবা জেল, এটা তো তাদের পরিবারের উপর একটা প্রভাব ফেলবে, তারা তো এই সমাজের একটা অংশ। আমার এই কথার একটাই অর্থ হচ্ছে যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষের মধ্যে এই কথাগুলো আবার ছড়াতে হবে যে ধর্ষণ খুব গর্হিত একটা কাজ, আপনারা প্লিজ এই ধরনের কাজ করবেন না। আপনার সমাজটাকে স্থিতিশীলতা, সমাজের স্থিতিশীলতা নষ্ট করবেন না। আপনারা আমাদের মা বোন, পরিবারের, সমাজের মহিলা সদস্যদেরকে সম্মানের চোখে দেখেন, তাদেরকে মানুষ হিসেবে, হিউম্যান হিসেবে ট্রিট করেন, মেয়ে হিসেবে দেখবেন না। এই জিনিসগুলো আবার তাদের মধ্যে বলতে হবে। যদিও আমরা জানি যে আইনের ছাত্র যারা, যে আইনের বিষয়ে অজ্ঞতা কোনো অজ্ঞতাই নয়, কিন্তু তারপরও এখনকার সময় আমার মনে হচ্ছে যে মানুষকে এখনও সচেতন করার অনেক কিছু আছে, কারণ মানুষ অনেক সত্য এখনও জানে না। ঠিক আছে, তাদেরকে আবার নতুন করে এই বিষয়গুলো বলতে হবে যে এটা অপরাধ, এটা করা যাবে না, এটা সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়, এই বিষয়গুলো তাদেরকে বলতে হবে। তারপরে আমাদেরকে অটোমেটিকের সমস্যার একটা সমাধান হবে। কিন্তু শুধুমাত্র ফাঁসি হয়ে গেল, একটা করে ধর্ষক মরে গেল অমনি যে এটা এটা একটা সমাধান হয়ে গেল, এটা না। এটা একটা প্রসেস। আপনারা পশ্চিমা বিশ্বের যেসব দেশগুলোতে দাবানল হয়, সেখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন, এই আগুন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, বরং এমন একটা পরিবেশ তৈরি হয় যেখানে সব জায়গায় আগুন জন্মায়, মানে জ্বলে ওঠে। ঠিক আছে, তো আমাদের সমাজটা ওই ভায়োলেন্ট পর্যায়ে কেন গেল? আমাদের সমাজটা তো ওরকম না। আজ মাগুরাতে একটা ধর্ষণ, কাল ঢাকাতে, কাল সিলেটে, কাল রাজশাহীতে। এইভাবে দাবানলের মতো পরিস্থিতি তৈরি কেন হলো? এই সমাজটা ওই পর্যায়ে, ভায়োলেন্ট পর্যায়ে কেন গেল? এই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। তারপর আরেকটা বিষয় সবচেয়ে অ্যালার্মিং, সেটা হচ্ছে মব ভায়োলেন্স। আপনারা দয়া করে অতি আবেগ কিংবা উত্তেজনার বশবর্তী হয়েও কখনো মব ভায়োলেন্সকে কখনো সাপোর্ট করবেন না। যখন আমরা জুডিশিয়াল সিস্টেমের বাইরে দিয়ে কোনো বিচার নিজে নিজে করার চেষ্টা করব, তখন আপনাকে বুঝতে হবে আমরা হিউম্যান সিভিলাইজেশনের একদম দূরে চলে গেছি। যখন মানব সভ্যতার শুরুর দিকে মানুষ এরকম কাজ করতো, যখন কোনো লিগ্যাল সিস্টেম ছিল না, কোনো বিচার ব্যবস্থা কিছু ছিল না, তখন যে যার জোর যার মুল্লুক তার হয়ে গেছিলো। হ্যাঁ, কিছু কিছু বিষয় আপনাকে ভালো লাগবে, যেমন হাতে নাতে একটা পকেট মার ধরা পড়লো, আপনি দুটা মেরে দিলেন, ভাল লাগলো। কিন্তু এটা যখন একটা ইস্টাবলিশড প্রক্রিয়ার মধ্যে চলে যাবে, তখন বহু নিরপরাধ মানুষ, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, টার্গেট ওয়েতে এ ধরনের একটা হেনস্থার শিকার হবে। কয়েকদিন আগে আমি পত্রিকা দেখলাম যে ইরানের দুজন মানুষ, দুজন ট্যুরিস্ট ঢাকার এক আবাসিক এলাকাতে এই মব ভায়োলেন্সের শিকার হয়েছে, অথচ তারা নিরীহ ছিল। তাদেরকে হয়তো কোনো উদ্দেশ্যমূলকভাবে এই মানে মানে একটা পরিস্থিতির মধ্যে তাদেরকে ফেলা হয়ে গেছে আর কি। ঠিক আছে, যারা আন্দোলনের মাধ্যমে এই ন্যায় বিচার চাচ্ছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। তাদের ভীতির শিকল ভেঙে বের হয়ে আসার জন্যই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই সব ছোটো ভাই ছাত্রদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে তারা প্রতিরোধের যে মশালটা সেটা সবসময় জেলে রাখছে। কিন্তু সাথে আমি এটাও বলবো, তাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে।
কারণ ধৈর্য ছাড়া কখনোই ন্যায় বিচার পাওয়া যাবে না, কারণ আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা আছে। আমি 10 দিনের মধ্যে ন্যায় বিচার চাই, এটা কোনো কথা হতে পারে না। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, এবং বাংলাদেশের লিগ্যাল সিস্টেম, এই দেশের জুডিশিয়ারির উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। আমরা যতই খারাপ বলি না কেন, এখানে অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ল্যাকিংস আছে, কিন্তু বাংলাদেশের বিচার, বাংলাদেশের কোনো একটা জেলা আদালতের বিচার আপনাকে আমেরিকার কোনো কোর্ট করে দেবে না, কোনো সুইজারল্যান্ডের কোনো কোর্ট করে দেবে না, কোনো লন্ডনের কোনো কোর্টে বিচার হবে না। এই বিচারটা হবে এই দেশেই। কাজেই আমাদেরকে আমাদের জুডিশিয়ারিতে পূর্ণ আস্থা রাখতে হবে। আমরা সমালোচনা করতে পারি, কিন্তু অবজ্ঞা, অবহেলা কিংবা হীন করা যাবে না। এটা প্রত্যেকটা সুনাগরিকের কর্তব্য, এবং আপনাদেরকে অবশ্যই আইন সম্পর্কে সচেতন হতে হবে, এবং সবাইকে সচেতন হতে উৎসাহিত করতে হবে। নৈতিকতার প্রসার ঘটালে শুধুমাত্র আমরা একটা শান্তিপূর্ণ সমাজ এবং দেশের দেখা পেতে পারি। সবাইকে ধন্যবাদ।